আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং শর্ট প্রশ্নগুলো সমাধান করানো হয়েছে। আগের দিন কি বলেছিলাম, আমরা একটা ত্রিকোণমিতির চ্যাপ্টার দিকে এগিয়ে যাব। আজকে আমরা ত্রিকোণমিতির অধ্যায় 23 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভিধাবলী, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনায় আসব। দেখো, প্রথমে বলি যে ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজ এবং একটু প্র্যাকটিসের মধ্যে থাকলেই আমরা ত্রিকোণমিতির সমস্ত নাম্বারগুলোই আমরা পেয়ে যাব। ত্রিকোণমিতির নাম্বারগুলো কি কি? প্রথমে একটা চ্যাপ্টার আমাদের পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপের ধারণায় সেখানে কিন্তু ত্রিকোণমিতির যে অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আসেনি। এবার থেকে এই অনুপাত এবং অভেদাবলীর জায়গা থেকে আমাকে অনেকটাই ত্রিকোণমিতিটা শিখতে পারবে। এখন এই ত্রিকোণমিতির চ্যাপ্টার মধ্যে কী ধরনের অর্থাৎ ত্রিকোণমিতি থেকে কী ধরনের প্রশ্ন আসে, তো আমরা ত্রিকোণমিতির প্রশ্ন আসে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর। তো 1 নম্বর প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এমসিকিউ থাকে, সত্য মিথ্যা থাকে এবং শূন্যস্থান থাকে। 2 নম্বর প্রশ্ন একটু করে দেখাতে হয়। 3 নম্বর প্রশ্ন যেটা এখানে থাকে 3টে দেওয়া থাকে, 2টো করতে হয়। এবং এখানে ত্রিকোণমিতির মোট 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে চ্যাপ্টার মধ্যে আমাদের 3টে অঙ্ক আসে আর তোমাকে 2টো অঙ্ক করে আসতে হয়। আর শেষে 5 নম্বরের একটা প্রশ্ন থাকে, সেটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের, সেখানে 2টো অঙ্ক দেওয়া থাকে, একটা করতে হয়। তা সাধারণত একটা বই থেকে দেওয়া থাকে আর একটা বইয়ের একটু বাইরে দেওয়া থাকে, আবার 2টো বই থেকেও দেওয়া থাকে। তো আমরা যখন সেখানে আলোচনায় যাব তখন আমরা আবার আলোচনা করব। এখন আজকের যে আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী। দেখো, এই ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলীর অঙ্কগুলোতে আমাদেরকে অনেকটাই বড় চ্যাপ্টার, এটা খুব ভালো করে তৈরি করে রাখবে। আর প্রথম যে চ্যাপ্টারটা আমরা কোণ পরিমাপের ধারণা শেখানো হয়েছিল, সেই চ্যাপ্টারটা খুব ভালো করে তৈরি করবে, কারণ ওখান থেকেও একটা অঙ্ক দেওয়া থাকে। আর অভেদাবলী থেকে অবশ্যই একটা থাকবে, আর পুরোকোণের অঙ্ক থেকেও একটা অবশ্যই থাকবে। তো আমাদেরকে ভালোভাবে তৈরি করে রাখতে পারলে আমরা কিন্তু এখান থেকে নাম্বারগুলো ভালোভাবেই ক্যারি করতে পারবো। এই অনুপাত এবং অভেদাবলীর যে অঙ্ক আছে, এখান থেকে খুব সহজ সহজ অঙ্কও দিয়ে দেয়, আবার একটু ঘুরিয়েও দেয় অঙ্ক। তো এখান থেকেও 2টো প্রশ্ন দেওয়া থাকতে পারে, 3টের মধ্যে এই চ্যাপ্টার থেকেও 2টো প্রশ্ন দেওয়া হয়ে যেতে পারে। তাই এই চ্যাপ্টারটা ভালো করে গুরুত্ব দেবে। এখন আমরা এই চ্যাপ্টার কিছুটা নিয়ে আলোচনা করব। বইয়ের প্রথম পেজ 291 পেজে যেটা আছে 23 অধ্যায়ের, সেই পেজটা তোমরা পড়বে। সেখানে দেখবে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দিয়ে আছে, সেই সমকোণী ত্রিভুজের সদৃশ্য ত্রিভুজ দিয়ে আছে। দেখবে একটা ছবিতে দিয়ে আছে যে 3টে সদৃশ্যকোণী ত্রিভুজ আছে, সমকোণী সদৃশ্য ত্রিভুজ। সেই ত্রিভুজের ব্যাপারটা আসলে কি না, 2টো ত্রিভুজ যদি তারা সদৃশ্য হয়ে থাকে, তাহলে সমকোণী ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায়, তাহলে অতিভুজ, একটা ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত অপর ত্রিভুজেরও ভূমি এবং অতিভুজের অনুপাত একই হবে। একইভাবে একটা ত্রিভুজের যদি লম্ব এবং ভূমির যে অনুপাত, অপর ত্রিভুজটারও লম্ব এবং ভূমির যে অনুপাত সে একই হবে। এইটাই এখানে বোঝানো হয়েছে। এইরকমভাবে দেখা যায় যে একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা 6 রকমের বাহুর অনুপাত তৈরি করতে পারব। সেই 6 রকমের বাহুর অনুপাতগুলোকে আমরা একটা সমকোণী ত্রিভুজে 3টে বাহু থাকবে, সেই 3টে বাহুর 2টো বাহুকে ধরে যে অনুপাত তৈরি করতে পারি, সেই রকমভাবে আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা 6 রকমের আমরা 2টো বাহুকে নিয়ে অনুপাত তৈরি করতে পারবো। আমরা এই 6 রকমের অনুপাতগুলোকে
অর্থাৎ দুটো বাহুকে নিয়ে আমরা 6 রকমের যে অনুপাত তৈরি করতে পারবো, সেই অনুপাতগুলোকে আমরা ত্রিকোণমিতির ভাষায় বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। আমরা জিনিসটাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো, যে একটা সমকোণী ত্রিভুজ আছে, তোমরা কিন্তু 291 পেজের ডিটেলসগুলো একটু পড়ে নেবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজে এটাকে বলা হয় সমকোণ 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ, আর এইটাকে আমরা ভূমি বলে থাকি, আর এটাকে আমরা লম্ব বলে থাকি। কখন এটা লম্ব, কখন এটা ভূমি? যখন এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, এই কোণটা আমরা ধরে নিলাম থিটা, থিটা একটি সূক্ষ্মকোণ। এই থিটা সূক্ষ্মকোণের জন্য এটা যখন ভূমি হবে, এটা যখন লম্ব হবে, এটা অতিভুজ। অতিভুজ সর্বসময় এটাই থাকবে, কারণ সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে থাকি। আর সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে অতিভুজ, যেটা লম্ব থেকেও বড়, যেটা ভূমি থেকেও বড়। এরপর দেখো যে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা সাপেক্ষে, এই থিটা কোণ সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা। ছবিটা যদি এরকম হয়, আমি এইটাকে থিটা সাপেক্ষে ধরলাম, তাহলে এইটা যখন থিটা সাপেক্ষে ধরবো তখন এইটা হবে ভূমি, আর এটা হবে তার লম্ব, আর এটা তার অতিভুজ হবে, এটা 90 ডিগ্রি। তাহলে থিটার সাপেক্ষে লম্ব ভূমিটাকে চেঞ্জ হয়ে যাবে তখনই যখন থিটার সাপেক্ষে থিটা, যেটা থিটার সঙ্গে যে বাহুটার আছে সেই বাহুটাকে আমরা ভূমি ধরবো, আর অপর বাহুটিকে লম্ব ধরবো। দেখো, এটা থিটার সাপেক্ষে ভূমিটা হচ্ছে এই বাহুটা, কারণ এই থিটার কোণটাকে আমরা তখন কি করেছি, এই ভূমির সঙ্গে বাহুটার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছি, তাই এটাকে ভূমি আর এটাকে তখন লম্ব বলে থাকবো। এখন আমরা এই ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করি। এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুর অনুপাতকে আমরা ত্রিকোণমিতির ভাষায় কি বলে থাকি? যেমন ধরো, এই থিটা সাপেক্ষে কোণ, এখানে আমরা একটা নামও দিয়ে দাও ABC, তাহলে ACB একটা থিটা কোণ, এখানে কোণ ACB সমান থিটা একটা সূক্ষ্ম কোণ, এখানে একটা সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্মকোণ সাপেক্ষে এটাকে ভূমি, এটাকে লম্ব, এটাকে অতিভুজ বলে থাকি। তাহলে এই ত্রিভুজটার দুটো বাহু নিয়ে যে অনুপাত হয়, সেই অনুপাতকে আমরা ত্রিকোণমিতির ভাষায় কি বলে থাকি? এক নম্বরটা দেখো, যে লম্ব আর অতিভুজ এই দুটো বাহুর অনুপাতকে আমরা ত্রিকোণমিতির ভাষায় কি বলে থাকি? লম্ব বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজটাকে আমরা কি বলে থাকি? না, বলে থাকি লম্ব এবং অতিভুজ, এই থিটার সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাতটাকে আমরা বলে থাকি সাইন থিটা। সাইন, এখানে দেখো থিটা আছে বলে থিটা লিখছি, আসলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এখানে থিটা আছে, থিটার সাপেক্ষে, সেই জন্য সাইন থিটা হয়ে যাচ্ছে। 2 নম্বরটা দেখো, লম্ব অতিভুজ হলো, এবার ভূমি অতিভুজ করি। ভূমি এবং অতিভুজ এদের দুটোর অনুপাত রেখে আমরা থিটার সাপেক্ষে কি লিখতে পারি? না, cos থিটা লিখতে পারি, cos থিটা। 3 নম্বরটা হচ্ছে, দেখো লম্ব অতিভুজ হলো, ভূমি অতিভুজ হলো, এবার বাকি থাকলো লম্বর সঙ্গে ভূমিটা একটা, এখন অনেক বাকি আছে, সেগুলো আমরা দেখাচ্ছি। এই মূল 3টা এখন করে নিই, লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমিকে আমরা বলে থাকি ট্যান থিটা। এখানে থিটা আছে বলে ট্যান থিটা, এখানে যদি আলফা থাকতো তাহলে ট্যান আলফা হয়ে যেত, এ থাকলে ট্যান এ হয়ে যেত। 3 নম্বর হলো। এবার 4 নম্বরটা দেখো, এর উল্টোগুলোর সম্পর্কগুলো দেখছি ওর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে 4 নম্বরটা কি? আমরা লম্ব বাই অতিভুজ লিখেছি, এটা তো আমরা উল্টোভাবেও লিখতে পারতাম, তাহলে অতিভুজ বাই লম্ব লিখে দিই। অতিভুজ, অতি মানে অতিভুজ এখানে, আর লম্ব। এই অতিভুজ বাই লম্বটাকে আমরা কি বলে থাকবো? লম্ব বাই অতিভুজকে সাইন থিটা বলে থাকছি, আর অতিভুজ বাই লম্বটাকে আমরা বলে থাকবো কোসেক, COSEC, কোসেক থিটা।
5 নাম্বারটা হচ্ছে দেখো এর পরের অংশটা উল্টে দিচ্ছি, অতিভুজ বাই ভূমিটা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটাকে আমরা কি বলে থাকবো না সেক থিটা। আর 6 নাম্বারটা দেখো একটা উল্টিয়ে দিলাম, 2-এরটা উল্টালাম, এবার 3-এরটাকে উল্টিয়ে কি করছি ভূমি বাই লম্ব করব, ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্বটা কি বলা হয় না ট্যান, ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি আছে সবই, তাহলে এখানে ভূমি বাই লম্ব ঠিকই লিখেছিলাম, ভূমি বাই লম্ব। এইটাকে আমরা কি বলে থাকি কট। দেখো তাহলে এই 6 রকমের অনুপাত আমরা পেয়ে থাকি, এই 6 রকমের অনুপাতগুলোকে আমরা ত্রিকোণমিতির অনুপাত বলে থাকি। তাহলে এই প্রথমটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সেটাকে বলা হবে সাইন থিটা, এই থিটার সাপেক্ষে সাইন থিটা হয়ে যাবে। আর ভূমি বাই অতিভুজটাকে কস হবে, লম্ব বাই ভূমিটাকে ট্যান থিটা হয়ে যাবে। এখান থেকে আমরা একটু লক্ষ্য করতে পারছি যে একের সঙ্গে 4-এর একটা লক্ষ্য করতে পারছি যে এখানে লম্ব বাই অতিভুজ দিয়ে আছে, সেটা সাইন থিটা হয়েছে। তার উল্টোটা দেখো, এইদিকে তার একেবারে উল্টোটা দিয়ে আছে অতিভুজ বাই লম্ব, তার মানে এর উল্টোটা আছে, উল্টোটা মানে হচ্ছে অনন্যক। তাহলে লম্ব বাই অতিভুজের অনন্যক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে সাইনের অনন্যকটা হয়ে যাচ্ছে কোসেক। তাহলে সাইনের সঙ্গে একটা কোসেকের একটা সম্পর্ক যুক্ত এখানে আছে, না একটার অপরটার উল্টো দিক, উল্টো, তার মানে একটা অপরের অনন্য। অর্থাৎ সাইন থিটাকে আমরা 1 নম্বরটা হচ্ছে সাইন থিটা সমান আমরা লিখতে পারি যে সাইন মানে হচ্ছে 1 বাই কোসেক, কারণ সাইনের উল্টোটাই হচ্ছে কোসেক, সাইনের দেখো অনন্যকটাই হচ্ছে কোসেক, অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা লিখতে পারি। আবার উল্টোটাও হতে পারে কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, এটাও লিখতে পারি। অর্থাৎ সাইন এবং কোসেক পরস্পরের অনন্য, তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা লিখতে পারি। 2 নম্বরটা দেখো এরকম ভাবে আমার ভূমির সঙ্গে অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাতটাকে cos থিটা বলতে পারছি। আর এর অপোজিটটাই দেখো 5 নম্বরটাই আছে অতিভুজ বাই ভূমি আছে sec থিটা, তাহলে cos থিটার সঙ্গে sec থিটার একটা এদেরও একটা অনন্যকের সম্পর্ক যুক্ত, অর্থাৎ আমরা লিখতে পারি cos থিটা সমান 1 বাই sec থিটা। আবার sec থিটা সমান 1 বাই cos থিটা, এগুলো তোমাকে মনে রেখে দিতে হবে। 3 নাম্বারটা হচ্ছে যে দেখো tan এর সঙ্গে cot এর দেখো আবারও একেবারে উল্টো সম্পর্ক আছে, লম্ব বাই ভূমি tan, আবার ভূমি বাই লম্বটা cot, তাহলে cot আর tan এর মধ্যেও আমরা একটু লক্ষ্য করতে পারছি এদের মধ্যেও অনন্যকের একটা সম্পর্ক যুক্ত, অর্থাৎ tan থিটা সমান 1 বাই cot থিটা, আবার cot থিটা সমান 1 বাই tan। এগুলো কিন্তু কাজে আসবে, পরে কাজে আসবে, এগুলোকে মনে রাখতে হবে। তাহলে tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা, এই তিনটে জিনিস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে একে অপরের অনন্যক হচ্ছে সাইনের সঙ্গে কোসেক, আর আবার কসের সঙ্গে সেক, আর ট্যানের সঙ্গে cot, এগুলো হচ্ছে এদের মধ্যে অনন্যকের সম্পর্ক। এছাড়া আমাদেরকে আর কি মনে রাখতে হবে এই চ্যাপ্টার ভিতরে, আরও অনেক কিছু আছে, আমরা এখন অল্পই দেখাচ্ছি। যে tan থিটাকে আমরা সাইন কস দিয়ে কি লিখতে পারি, tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা মনে রেখে দেবে, সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটাটা তাহলে যেহেতু tan আর cot পরস্পরের অনন্যক, তাহলে এটা উল্টিয়ে যাবে cos থিটা বাই সাইন। এই জিনিসগুলো আমাকে এখন আপাতত এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এইগুলো মনে রাখতে না পারলে পরবর্তীতে জায়গাগুলোতে যখন যাব তখন কিন্তু আমাদের অসুবিধায় পড়ে যাব, তাই আমাদের এই কথাটা আপাতত এখন মনে রাখার প্রয়োজন।
এগুলো হয়তো প্রথম তোমাদের কাছে অসুবিধা মনে হবে, খাতায় তোমরা টুকে নেবে, দিয়ে তোমরা বারবার দেখবে আস্তে আস্তে তোমাদের কাছে আয়ত্তে চলে আসবে। আবার অঙ্ক করার সময়ও দেখবে যে অনেক সময় আমাদের আটকে যাচ্ছে, তুমি খাতা দেখবে, খাতা দেখতে বারণ করছি না, খাতা দেখো, খাতা দেখে অঙ্কটা তৈরি করো, কিন্তু ভুল লিখেছো। এবার কী হবে, আস্তে আস্তে সেগুলোকে নিজেকে আয়ত্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপর আমাদের একটু সম্পর্ক দিকে যায়। এই কটা আমাদের এখন আপাতত মনে রাখতে হবে। এবার দেখো আমরা লিখছি সাইন থিটা। এই সাইন থিটা মানে হচ্ছে সাইন গণিত থিটা কখনোই নয়। সাইন থিটা একটা ত্রিকোণমিতির কোণ এর মতো, কিন্তু এটাকে সাইন গণিত থিটা কখনোই হবে না, এটা মাথায় রেখে দিও, হয়েছে। সেই রকম সাইন থিটার স্কোয়ার করছি আমরা, তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা। এটা অনেকে লিখে ফেলে যে এইরকম, স্যার সাইন থিটা তার কখনোই হবে না। সাইন থিটার স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সেটা কখনোই সাইন থিটার স্কোয়ার নয়, এটা কখনোই লিখবে না, এটা একবারেই ভুল, এটা কখনোই হবে না। তাহলে আমাকে যেটা হবে সেটা হচ্ছে এটা। এবার আমরা আসি, দেখো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমাদের অনেক রকমের হয়ে যায়। একটা লম্বটা, এটা ভূমি, এটা অতিভুজ। দেখো লম্বটা এখানে, লম্বটা বলে দিয়েছে ভূমি, লম্বটা ছোট ভূমিটা বড়, তাহলে ভূমির দিকে হাঁটা লিখে দিলাম। এরপর দেখো আর একটা ত্রিভুজ আঁকছি যেটা লম্বটা বড়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা তো সবসময় অতিভুজ হবে কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, তাহলে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এটা একটা হলো। এখানে দেখানো হয়েছে যে লম্বটা বড় ভূমির থেকে, হতে পারে এরকম ত্রিভুজ হতে পারে, আর এক রকমের ত্রিভুজ হতে পারে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা। দেখো এখানে দেখানো হয়েছে লম্ব আর ভূমিটা সমান, লম্ব সমান। এই রকম ছাড়া তো আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো না, হয় লম্বটা বড় ভূমিটা ছোট, অথবা লম্বটা ছোট ভূমিটা বড়, এরকম ভাবে ত্রিভুজ অঙ্কন করতে পারবো আমরা। তো এই ত্রিভুজ অঙ্কন করে আমার কি লাভ হচ্ছে না, এখানে আমাদেরকে দেখাতে চাইছি যে আমাদের মনে হতে পারে যে স্যার সাইন মানে তো আমরা জানলাম, সাইন মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ আছে। স্যার বললো স্যার সাইন থিটার মান 1 এর বেশি হবে, এটা বলে দিল যে সাইন থিটার মান 1 এর বেশি হতে পারে কি, এটা তোমার কাছে প্রশ্ন, সত্য না মিথ্যা। তাহলে তোমাকে কি করতে হবে, সাইন থিটার মান 1 এর থেকে বেশি হতে পারে কিনা আমাকে দেখতে গেলে কি করতে হবে, সাইন মানে হচ্ছে দেখো লম্ব বাই অতিভুজ, বলো এখানে লম্বটা ছোট, অতিভুজটা তো আমরা জানি বড়, কারণ লম্ব থেকে অতিভুজটা বড় হবে, কারণ সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটাও অতিভুজ। তাহলে অতিভুজ যদি বড় হয়ে যায় তাহলে অতিভুজটা আমরা মনে মনে একটা ভেবে নিই 5, আর লম্বটা মনে মনে ভেবে নিলাম 3, তাহলে অতিভুজটা বড় আছে, লম্বটা ছোট আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যা প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয় না, সবসময় দেখা যায় যে প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 এর থেকে ছোট হয়। তাহলে 1 এর থেকে যদি ছোট হয়, আর প্রশ্ন দিয়ে আছে যে সাইন থিটার মান 1 এর বেশি হতে পারে, তাহলে ভুল, সেখান থেকে ভুল লিখতে পারি, তাহলে এটা একটা মিথ্যা অঙ্ক ছিল।
এবার দেখো, যদি আমাদের বলা থাকে যে ট্যান থিটার মান, ট্যান থিটার এর মান সর্বদা, সর্বদা মানে হচ্ছে সব সময়, সর্বদা একের বেশি, এটা বলা হয়েছে যে ট্যান থিটার মান সর্বদাই একের বেশি হয়। সর্বদা মানে সব সময় বেশি হবে একের। বলো ট্যান মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে আমরা জানি লম্ব বাই, এখানে দেখো 1 নম্বর চিত্র এটা, 2 নম্বর চিত্র এটা, 3 নম্বর চিত্র। দেখো 1 নম্বর চিত্রই যদি আমরা মানটা বসাই, এখানে লম্বটা ছোট ভূমিটা বড়, লম্বটা ছোট ভূমিটা বড়, তাহলে লম্বটা আমরা ধরে নিলাম 3 আর ভূমিটা ধরলাম 4। দেখো লম্বটা ছোট ভূমিটা বড় আমরা মনে মনেই ধরে নিয়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা প্রকৃত ভগ্নাংশ পাচ্ছি যেটার মান 1 এর, অর্থাৎ ট্যান থিটার মান, এখানে লিখব ট্যান থিটার এর মান 1 এর কম। দেখো 1 এর কম হয়ে যায়, প্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তার মানে 1 এর কম হয়ে যাচ্ছে। আবার ধরো এইরকম কেউ লিখলো 2 নম্বর চিত্র, এটা 1 নম্বর চিত্র থেকে এলো, 2 নম্বর চিত্র থেকে আমরা ট্যান থিটার দেখো লম্বটা বেশি, লম্ব বাই ভূমি, লম্বটা বেশি আছে, লম্বটা 4 আর ভূমিটা 3, তাহলে এখানে দেখছি ট্যান থিটার মান 1 এর বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয়ে থাকে? 1 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে 1 এর মানের থেকে বেশি হয়ে যাচ্ছে। তাই 2 নম্বর চিত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না, এখানে ট্যান থিটার মান 1 এর থেকে বেশি হয়ে যেতে পারে। 3 নম্বর প্রশ্নে আসি, দেখো এখানে লম্ব এবং ভূমি উভয়ই সমান আছে, তাহলে লম্ব এবং ভূমি উভয়ই সমান আছে, আমরা ধরে নিলাম দুটোই 4 4, তাহলে কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে সমান 1, অর্থাৎ ট্যান থিটার মান 1 এর সমান হয়ে যাচ্ছে। আর প্রশ্নে দেওয়া ছিল কি না, ট্যান থিটার মান সর্বদা 1 এর বেশি। সর্বদা তো হচ্ছে না, 1 এর বেশি হচ্ছে বটে, কিন্তু সব সময় তো হচ্ছে না, 1 এর কম হয়ে যাচ্ছে আবার 1 এর সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের, এটার ক্ষেত্রে আমাদের কি লিখবো, এটাও দেখো একটা মিথ্যার অঙ্ক দিয়ে আছে। ঠিক আছে, এবার দেখো আমাদের এরপরেই আমরা লম্ব ভূমি অতিভুজ যদি দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজটার মধ্যে আমরা দুটো বাহুর অনুপাত দিয়ে আছে, এই দুটো বাহুর অনুপাত থেকে আমরা কিভাবে আর অন্যান্য অঙ্কগুলোতে অন্য বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, সেটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব। সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জিনিসটাকে করার চেষ্টা করব। দেখো বলা আছে, ধরো আমি ধরে নিলাম যে সাইন থিটা বা ধরো ট্যান থিটা, ট্যান থিটা সমান 3/4 হলে বলেছে সাইন থিটা আর সেক থিটা এই দুটো করা। তোমাকে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা, ট্যান থিটা সমান 3/4, তাহলে সাইন থিটা এবং সেক থিটার মানটা কত হতে পারে তোমাকে দেখাতে বলছে। দেখো তাহলে আমাকে এখানে কি করতে হবে, ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব বলতে কোনটা, এটা লম্বটা কত না 3 আর ভূমিটা কত 4, তাহলে এখানে 3 আর 4 আমরা লিখতে পারি না, এখানে আমাকে লিখতে হবে 3কে, লম্বটাকে লিখতে হবে 3কে আর ভূমিটাকে লিখতে হবে 4কে। কেন কে লিখছি বলছি, তাহলে এখানে কে, এখানে কিন্তু কেটা বড় সব সময় 0 থেকে, এখানে কেটা হচ্ছে সব সময় 0 থেকে বড়, কারণ আমরা জানি একটা বাহুর দৈর্ঘ্য 0 থেকে অবশ্যই বড় হবে, কখনোই 0 হতে পারে না, 0 থেকে বড় হতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লম্বটাকে আমরা 3কে ধরলাম আর ভূমিটাকে আমরা 4কে ধরলাম, কারণ ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বটা তখন 3কে আর ভূমিটা 4কে। আমরা স্যার 3 ধরলাম না কেন বা 4ই বা ধরলাম না কেন, এটা 3 আর এটা 4 কেন ধরলাম না, দেখো এখানে থিটা আছে, থিটা লিখলাম, এই কোণটার সাপেক্ষে এই দুটো বাহুর অনুপাত বলেছে, এই দুটো বাহুর অনুপাত 3/4, অনুপাত 3/4, এই 3/4 অনুপাতটাকে আমরা যদি একই ভগ্নাংশে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। সেরকম ধরো 3/4 আছে, এটাকে আমরা 6/8 লিখলাম, তাহলে 3/4টা আর 6/8টা তো অনুপাত 3/4ই হবে, এটা কাটাকাটি করলে দেখো 3/4ই হবে। আবার বললো স্যার 5 দিয়ে গুণ করলাম, তাহলে 15/20, সেটাও হবে 6/8 অনুপাত যেটা হবে সেটাও কিন্তু 3/4,
15/20 সেটার অনুপাতও কিন্তু 3/4। তাহলে এখানে 3/4 অনুপাতটাকে বোঝালে শুধু 3 আর 4 যদি বোঝানো হয় তাহলে শুধুমাত্র এই অঙ্কটার উপরেই নির্ভরশীল হয়ে গেলাম। কিন্তু যখনই আমরা 3কে আর 4কে ধরছি, এই কে এর মান আমরা যদি 1 বসাই তাহলে একটা অনুপাত পাবো, 2 বসাই তাহলে তাদের একটা অনুপাতের অঙ্কগুলো পেয়ে যাব, 3 বসালে 5 বসালে যাই কিছু বসাই না কেন, তাহলে এই কে এর মানটা আমরা যে কোনো একটা ধনাত্মক সংখ্যা বসিয়ে আমরা যদি অঙ্কটা করি সর্বদাই আমরা একটা এই সাইন থিটা এবং সেক থিটা কস থিটা যাই মান বার করতে বলুক তার মান আমরা নির্ণয় করতে পারবো। আর শুধু 3 আর 4 যদি বসানো হয় তাহলে শুধুমাত্র এই অঙ্কটাই ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি 3-এর 4-এর অনুপাতটাকে আমরা 6-এর 8 লিখতে পারবো না কেন, 15/20 লিখতে পারবো না বা কেন? তাহলে আমরা এগুলো পারবো, সেই জন্য আমরা এটাকে বসিয়ে আমরা কি করছি না এর অনুপাতটাকে আমরা সব সময়ের জন্য সঠিক করছি। কে এর যে কোনো একটা বাস্তব মানের জন্য কে এর যে কোনো ধনাত্মক মানের জন্য এখানে আমরা সর্বদাই একটা সমকোণী ত্রিভুজই পাবো এবং সেই সমকোণী ত্রিভুজের অনুপাতটা হবে লম্ব এবং ভূমির অনুপাতটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা এই রকমের ক্ষেত্রে অঙ্কগুলোকে কে একটা মান শুধু কে এক্সও ধরতে পারো, কিন্তু সেটা লিখতে হবে কে এর মানটা 0 থেকে বড় এরকমভাবে লিখতে হবে। এরপর থেকে আমরা দেখো লম্বটা জানতে পারলাম, ভূমিটা জানতে পারলাম, অতিভুজটা বার করবো। তাহলে অতিভুজ বার করার সূত্র আমাদের পিথাগোরাসের উপপাদ্য শিখে ফেলেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অতিভুজ থেকে আমরা নির্ণয় করতে পারি অতিভুজ মানে কি না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত আছে, লম্ব দেখো এখানে দেখে দেখে বসিয়ে দাও 3k স্কয়ার প্লাস 4k স্কয়ার সমান 9k স্কয়ার প্লাস 16k স্কয়ার, যোগ করলে দেখো 25k স্কয়ার, 25k স্কয়ারের বর্গমূল কত 5k, অর্থাৎ অতিভুজটা আমরা পেয়ে গেলাম 5k। ঠিক আছে, এবার আমাকে দেখো একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যগুলো দুটো দেওয়া ছিল আর একটা দৈর্ঘ্য বার করে ফেললাম। এবার এই বাহুগুলো যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তোমাকে সেক বার করতে বলো, কস বার করতে বলো, ট্যান বার করতে বলো, যাই বার করতে বলবো না কেন আমরা কি করব সেই মানটা বার করব। যেমন ধরো এখানে 1 নাম্বারটা দিয়ে আছে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ জানি, তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর লম্ব কত অতিভুজ কত এই ত্রিভুজের দিকে দেখা হবে। লম্ব কত 3, বসিয়ে দাও 3, আর অতিভুজ কত আমরা একটু বার করলাম 5, কে কেটে দিলাম 3/5 উত্তর হয়ে গেল। 2 নম্বরটা চেয়েছে সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে সেক বলতে এখানে আমরা বুঝি যে অতিভুজ বাই ভূমি, কারণ কসের উল্টোটা হচ্ছে সেক, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। এইগুলোকে মনে রাখায়, এইগুলো মনে যদি না থাকে প্রথমে খাতা দেখবে, খাতা দেখে করবে। অতিভুজ কত না 5k, ভূমি কত 4k, কে কেটে দাও তাহলে 5/4, এইগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, এরপরে আমরা এই চ্যাপ্টারে আরো কয়েকটা প্রয়োগের দিকে অঙ্কই আসি। প্রয়োগের অঙ্কের দিকে আমরা একটু এগিয়ে যাই। দেখো প্রয়োগের সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। আগে বলে দিই প্রয়োগের অঙ্ক কোনগুলো করবে। প্রয়োগ অঙ্কগুলো তোমরা করবে 294 পেজের। পেজ 294 এর যে যে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে প্রয়োগ 2, 3, 4, 5, 6 আর 7, এগুলো তোমাদেরকে তৈরি করে রাখতে হবে। আজকে আমরা নিজে করি যেগুলো আছে সেগুলো আমরা করে দেবো, আর যেগুলো করে দেয়া আছে সেগুলো তোমরা দেখবে, সেখান থেকে তোমরা চেষ্টা করবে, সেখান থেকে তোমরা নিজেরাই চেষ্টা করবে যে কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো আমরা
প্রয়োগ 2 করে দিয়ে আছে, 3টা আমরা করে দিচ্ছি, তোমরা অন্যান্য অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। তো প্রয়োগ 3টা বলে দিয়েছি। প্রয়োগ 3 বলা আছে 5 থিটা হচ্ছে একটি সূক্ষ্ম কোণ। আর বলা আছে tan 5 থিটা সমান tan 60 ডিগ্রি প্লাস থিটা। এটা হলে থিটা সমান কত আমাকে বার করতে বলেছে। দেখো 5 থিটাটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ থিটার মান যাই বেরুক না কেন সেই মানটাকে যদি 5 দিয়ে গুণ করা হয় সেই গুণফলটা হতে হবে সূক্ষ্ম কোণ। আমি ধরে নিলাম থিটার মান এখানে ধরো আমি ধরে ফেলছি যে 15, তাহলে 5কে 15 দিয়ে গুণ করলে কত হবে 75 ডিগ্রি, যেটা একটা কি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এমন থিটার মানটা আমাকে এমনভাবে এখানে বার করতে হবে যে মানটা এখানে পুট করলে যেন দেখতে পাই সেটা একটা সূক্ষ্মকোণ হচ্ছে কিনা। যদি ধরো তুমি মনে করছো স্যার আমার থিটা 20 বেরিয়ে পড়েছে, তাহলে 5 গণিত থিটা মানে 5 গণিত 20 সমান ধরো 100 ডিগ্রি হয়ে গেল, তাহলে 100 ডিগ্রি তো সূক্ষ্মকোণ নয়, তাহলে আমার থিটার মান বার করাটা ভুল হচ্ছে। আমাকে তখনই একটু সতর্ক থাকতে হবে কোথায় আমি একটু ভুল করছি। এখানে দেখি আমরা সমাধান করার পরে কি পাই। দেখো আমরা এর সমাধান করার সময় আমাকে কি করতে হবে, সমান থাকলে এখানে বাদ দিতে হবে। এবার দেখো এই দুটো সম্পর্ক থেকে আমাকে কিভাবে থিটার মান নির্ণয় করতে পারবো। অনেকে করে ফেলে কি ট্যান আছে এখানে, ট্যান আছে এখানে, ট্যান আছে কেটে দেওয়াটা মারাত্মক ভুল, কখনোই কাটবে না। এই ট্যান থিটা এখানে ট্যান থিটা আছে, এখানে ট্যান আছে, কেটে দেবে না, মনে মনে এটাকে তুমি বাদ দিয়ে দেবে, কিন্তু কাটলে ভুল, কাটাটাই ভুল। তাহলে এখানে ট্যান আর এখানে ট্যান মনে মনে তুমি তুলে দাও, তাহলে পড়ে থাকবে কত 5 থিটা সমান 60 ডিগ্রি প্লাস থিটা। ট্যানটা মনে মনে তুলে দিলাম, তাহলে 5 থিটা সমান 60 ডিগ্রি প্লাস থিটা। এখানে অপনয়ন পদ এখানে আমার কি করলো পক্ষান্তর করতে হচ্ছে, থিটাটাকে আমাকে এক কাছে নিয়ে আসতে হলো, তাহলে 5 থিটা এই থিটাটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস থিটা হয়ে যাবে 60 ডিগ্রি, অর্থাৎ 4 থিটা সমান 60 ডিগ্রি। উভয় পক্ষে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে থিটা সমান কত পেয়ে যাব 15 ডিগ্রি। তাহলে থিটার মান 4 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে থিটার মান 15 ডিগ্রি, দেখো 5 দিয়ে গুণ করো 75 ডিগ্রি হয়ে গেল, থিটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমার মানটা থিটার মানটা ঠিক নির্ণয় করতে আমরা পারলাম, ঠিক আছে। এবার আমরা প্রয়োগ 6টা দেখাবো, প্রয়োগ 6 দেখাবো একটু, তারপর আমরা অনুশীলনের দিকে এগিয়ে যাব। প্রয়োগ 6টা দেখো যে tan থিটা দিয়ে আছে, tan থিটা দিয়ে আছে 4/3। এইটা থেকে আমাকে আগে অঙ্কটা এগিয়ে আসে। tan একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, এখানে থিটা আছে, থিটা লিখে দেবে, এই থিটার সাপেক্ষে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কত 4k লিখবে, 4k। তাহলে ভূমিটা একটু ছোট হবে, একটু সামঞ্জস্যপূর্ণভাবে ছবিটা আনবে, লম্বটা 4, তাহলে এটা হচ্ছে 3। tan মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা 4k ধরে নেবে আর ভূমিটা হচ্ছে 3k আর এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমাকে অতিভুজটা বার করতে হবে। তাহলে অতিভুজ সমান আমরা জানি অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 4k তার স্কয়ার প্লাস 3k তার স্কয়ার সমান 16k স্কয়ার প্লাস 9k স্কয়ার সমান 25k স্কয়ার সমান 5k। দেখো তাহলে এখানে আমরা 5k পেয়ে গেলাম, লম্ব পেলাম, অতিভুজ পেলাম, ভূমি পেলাম। এবার আমাকে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো বলেছে, দেখাও, প্রমাণ করো, এসব যদি লেখা থাকে তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। লেফট হ্যান্ড সাইডের জায়গায় আমরা কি লিখব না sin থিটা প্লাস cos থিটা, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আছে। তাহলে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে কি করতে হবে, অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, গিয়ে দেখতে হবে ডান পক্ষে আসছে কিনা, ডান পক্ষ সমান আসছে কিনা, ঠিক আছে। দেখো সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব
এটা না লিখলেও চলবে, লম্ব বাই অতিভুজ প্লাস ভূমি মানে পদ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এবার মানগুলো দেখে বসিয়ে দাও, বা এটা লসও করতে পারো, কোনো অসুবিধা নেই। মানগুলো বসিয়ে দাও। কত লম্বটা আছে 4k, আর অতিভুজ আছে দেখো 5k, প্লাস ভূমিটা আছে 3k, আর অতিভুজ আছে 5k। এবার আমরা লসও বললাম, দুটোই দেখো 5k আছে, 5k লসও হলো, তাহলে 4k প্লাস 3 সমান কত 7k, 7k বাই 5। দেখো কে এটা কেটে দিলাম, সমান 7/5। বেশ, মনে মনে কেটে কেটে দিলাম, তাহলে 7/5 সমান, দেখো এখানে ডান পক্ষ 7/5ই প্রমাণ করতে বলেছে, আর এদিকে লিখবে রাইট হ্যান্ড সাইডটাও দিয়ে আছে 7/5। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সমান, তাহলে আমাদেরকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে 2। ঠিক আছে, এই রকম ধরনের অঙ্কগুলো এই চ্যাপ্টার অঙ্ক আছে। এবার আমাকে এখানে এই অনুপাতগুলো চেঞ্জ থাকতে পারে, চেঞ্জ থাকলে তোমাকে একটু ঠিক করে নিতে হবে। কখনো এটা দশমিক দিয়ে থাকতে পারে, কখনো এটা একটা পূর্ণ সংখ্যা দিয়ে দিতে পারে, এরকমভাবে অঙ্কগুলো থাকবে, আমরা সেটাও আলোচনা করব। এরপর আমাদের প্রশ্ন থাকছে প্রয়োগ 7-এর, এই অঙ্কটা শুধু করে দেবো, আর আমরা পরের ক্লাসে আমরা অনুশীলনের অঙ্ক নিয়ে একটু আলোচনায় থাকব। এরপর আমরা পরের ক্লাসে আমরা কোষে দেখি 23.1-এর যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। যদিও আমরা এই অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো তোমাদের কিন্তু দেখানো হয়ে গেল, এখান থেকে তোমরা নিজেরাই দেখবে পারবে করতে, বেশিরভাগ অঙ্কগুলো তোমরা পারবে করতে, আর দু একটা যদি অঙ্ক আটকে যায় তাহলে সেগুলো তোমরা একটু দেখে নেবে, আমি কিন্তু সবগুলোই তোমাদেরকে করিয়ে দেবো। আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।